দেখছেন এটিএন নিউজ হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা সবাই জানেন যে দরজায় কড়া নাড়ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। শেষ মুহূর্তে নিজেদের সবটুকু মনোযোগ দিয়ে আসলে 7টি দোদুল্যমান অঙ্গরাজ্যে নির্বাচনের প্রচার চালাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবং এবারের এই নির্বাচনকে কিন্তু যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম সন্ধিক্ষণ হিসেবে অভিহিত করেছেন ইতিমধ্যে বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি আছে সেটা সহ মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক এবং বিশ্ব ব্যবস্থা এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে দেশটি এতদিন ধরে যে চলা দৃষ্টিভঙ্গি এবং অবস্থার জন্য কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে আগামীকালের নির্বাচনকে। এবং এ নিয়েই আজকে আমরা কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। আমাদের অতিথি হিসেবে আজকে হ্যাপেনিং পয়েন্টে উপস্থিত আছেন অর্পণ মৈত্র, সিনিয়র নিউজ এডিটর, এটিএন নিউজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা মার্কিন নির্বাচন নিয়ে আসলে বেশ একটা জমজমাট নির্বাচন হতে যাচ্ছে এবং এ নিয়ে আমরা আর সারা বিশ্বের মতোই অধীর আগ্রহে অপেক্ষা করছে। একদম শুরুতেই আপনার কাছে জানতে চাই যে বলতে গেলে রাত পোহালেই এই নির্বাচন এবং ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তে কার কি অবস্থা, জনমত জরিপ কি বলছে? মানে ব্যাপারটা হচ্ছে যে শেষ মুহূর্তে বরাবরই যেটা দেখা যায় যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কিন্তু নির্ধারিত হয় ওই 7টি দোদুল্যমান অঙ্গরাজ্যে, যাকে ব্যাটল গ্রাউন্ড বলে অভিহিত করা হয়ে থাকে। সেই 7টি অঙ্গরাজ্য মানে অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া এবং উইসকনসিন। এই 7টি অঙ্গরাজ্যই কিন্তু নির্ধারণ করে দেয় শেষ মুহূর্তে এসে যে প্রেসিডেন্ট মানে হোয়াইট হাউসে কে যাচ্ছেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে কে বসছেন সেটাই কিন্তু এখান থেকে নির্ধারিত হয়ে থাকে। তো এই মানে এখন যে পরিস্থিতিটা আর রাতবহাল এই নির্বাচন, এখানে কিন্তু এখনো পর্যন্ত তারা দুইজন মানে প্রধান দুই প্রার্থী, এই প্রধান দুই প্রার্থী ছাড়াও কিন্তু আরো 4জন প্রার্থী অংশগ্রহণ করছেন মার্কিন নির্বাচনে, কিন্তু তাদের কথা কিন্তু আসছে না, মানে একেবারেই আসছে না। ডেমোক্রেট এবং রিপাবলিকান বরাবরই যা হয়ে থাকে, ডেমোক্রেট এবং রিপাবলিকান প্রার্থী যারা থাকেন তারাই কিন্তু মূলত ফোকাসড হন নির্বাচনের মধ্যে। এই দুই প্রার্থী চষে বেড়াচ্ছেন এই অঙ্গরাজ্যগুলো, সুইং স্টেটগুলোতে, যে ব্যাটল গ্রাউন্ডগুলো বলা হয়ে থাকে। যেমন কামালা হ্যারিস মিশিগান গিয়েছিলেন, মিশিগান ইউনিভার্সিটিতে একটা বক্তব্য রেখেছেন। মিশিগানটা কিন্তু মূলত মুসলিম অধ্যুষিত রাজ্য এবং যেখানকার ভোটাররা আরব মুসলিমস, হ্যাঁ, সেইখানটাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে আর কি, যে এবারের তো অনেকগুলো ইস্যু, যার মধ্যে এটা একটা ব্যাপার। তার আগে বলি যে এই যে সুইং স্টেটগুলো, এই সুইং স্টেটগুলোর সর্বশেষ জনমত জরিপ যারা দেখা যাচ্ছে যে সব শুদ্ধ মিলিয়ে যে জনমত জরিপটা প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে মোট গড়ে 1.8% ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। কিন্তু প্রথম দিক থেকে যখন মানে নির্বাচনী প্রচারণা যখন শুরু হয়েছিল এই বছরের গোড়ার দিকেই, তখন দেখা গেছিল যে ট্রাম্প কিন্তু অনেকটাই পিছিয়ে ছিলেন। তখন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন এখনকার যিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ডেমোক্র্যাট, তিনি ছিলেন। তখন কিন্তু কমলা হ্যারিসের কোনো ইয়ে ছিল না। জো বাইডেন বয়সের কারণেই হোক, বিভিন্ন কারণে হোক, প্রথম প্রেসিডেন্সিয়াল নির্বাচনে, প্রেসিডেন্সিয়াল ডিবেটে যখন তারা অংশ নেন ট্রাম্প এবং বাইডেন, তখন যেটা দেখা যায় যে বাইডেনের কিছু কথাবার্তা অসংলগ্ন হিসেবে প্রকাশিত হয়। তিনি মাঝামাঝি ভুলে যাচ্ছিলেন কথা বলতে, যে তারপরে তার শারীরিক যে তিনি মানে শারীরিক অক্ষমতার কথা বলে সেটা অভাব দেখা দিচ্ছিল এবং তিনি নিজেই এক পর্যায়ে বলেছিলেন যে রাত্রি 8টার পরে তাকে যেন কোনো রকম তার জন্য কোনো প্রোগ্রাম রাখা না হয়, কারণ তার ঘুমের প্রয়োজন। তখনই প্রশ্নটা ওঠে যে প্রেসিডেন্ট পদপ্রার্থী, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হবে একজন স্মার্ট, একজন মানে কর্মঠ, একজন দক্ষ, সেরকম শারীরিকভাবে খুবই সক্ষম। তো সেই দিক থেকে জো বাইডেন অনেকটাই পিছিয়ে গিয়েছিলেন এবং তাকে কিন্তু মার্কিন আসলে প্রেসিডেন্টের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে ধরা হয়ে থাকে, মানে সিটিং প্রেসিডেন্ট হিসেবে ধরা হয়ে থাকে, সবচেয়ে বয়স্ক সিটিং প্রেসিডেন্ট। এবং তখন তার ওই ধরনের কর্মকাণ্ড বা ইয়েতে, তারপরে তিনি যখন হয়তো কোথাও যাচ্ছেন, প্লেনে উঠতে যে সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ছেন, সাইকেল চালাতে যে উল্টে পড়ছেন, এসব নানাবিধ কারণে তার দলের থেকে প্রশ্ন উঠেছিল যে সরে দাঁড়ানোর জন্য বলা হয়েছিল। তো তখন কমলা হ্যারিস, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তা দলীয় মনোনয়ন তিনি পান এবং প্রথম দিক থেকে যেটা দেখা যাচ্ছিল যে কমলা হ্যারিস কিন্তু অনেকটাই জনমত জরিপে এগিয়েছিলেন। এর কারণ হচ্ছে যে ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু জো বাইডেনের শাসন আমলে ট্রাম্পের বিরুদ্ধে অনেকগুলো ফৌজদারি মামলা আনা হয়েছে এবং ট্রাম্পই হচ্ছেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি মামলার কারণে তাকে কিছুক্ষণের জন্য হলো জেলখানায় যে সে আসামির ইয়েতে দাঁড়িয়ে ছবি তুলতে হয়েছে এবং
ট্রাম্প হচ্ছেন সেই মার্কিন প্রেসিডেন্ট যিনি একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যার বিরুদ্ধে মানে তিনি দুইবার ইমপিচমেন্টের মুখোমুখি হতে হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ এসেছে তিনি ঘুষ দিয়েছেন, তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ এসেছে, তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এসেছে। এরকম নানাবিধ কারণে প্রথম দিক থেকে ট্রাম্প কিন্তু অনেকখানি পিছিয়ে ছিলেন। একদম। কিন্তু এখনকার যে বর্তমান পরিস্থিতি, বর্তমান যে প্রেক্ষাপট, বৈশ্বিক প্রেক্ষাপট যারা দেখা যাচ্ছে, সেই বৈশ্বিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে এখন বিশ্বে কিন্তু দুটো যুদ্ধ প্রচণ্ডভাবে চলমান। একটা হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আর একটা হচ্ছে যে ইসরায়েল ফিলিস্তিন বলতে সরাসরি মানে গাজায় যে ইসরায়েলি অভিযান চলছে, এবং এক প্রকার কি এটাকে গণহত্যা বলেই অভিহিত করছে বিশ্বমহল। কিন্তু যাই হোক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলকে সমর্থন করছে। আবার ওদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিন্তু ইউক্রেনকে সমর্থন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং যাতে করে একদিকে দেখা যাচ্ছে যে গাজায় প্রাণহানি ঘটছে, মানে অসহায় নিরীহ মানুষ মারা যাচ্ছে, এবং অসহায় নিরীহ মানুষ মারা যাচ্ছে ইসরায়েলি হামলায়। এবং ইসরায়েল, হ্যাঁ, ওখানে মানুষ যে মারা যাচ্ছে, মানুষ এই প্রাণহানিটা ঠিক হচ্ছে না একভাবে স্বীকার করলেও বাইডেন প্রশাসন কিন্তু। আমি যদি আপনার কথা ধরে একটু জানতে চাই যে আসলে এই যুদ্ধের নীতিতে আসলে কার অবস্থানটা আসলে কেমন, কারণ আঞ্চলিক শক্তিগুলো আসলে নিজস্ব পথে চলছে, এবং যে যে স্বৈরতান্ত্রিক শাসকরা আছেন তারা আসলে নিজ নিজ মিত্র তৈরি করে নিচ্ছে। এই অবস্থায় ওয়াশিংটনের ভূমিকা আসলে কতটুকু বলে আপনার? এখন ব্যাপারটা হচ্ছে যদি আমরা যদি গাজার বা ইসরায়েলের দিকে তাকাই, তাহলে পরে যেটা দেখা যায় যে ইসরায়েলের পক্ষে যেটা সবসময়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলকে সমর্থন করে আসে, এবং তারা কখনোই ইসরায়েলের বিপক্ষে যে ফিলিস্তিনকে সমর্থন করবে না, এটা তাদের নীতিমালার মধ্যেই রয়েছে। কিন্তু সেই আপনি ডেমোক্রেটই বলেন আর রিপাবলিকানই বলেন, আজকে যদি ট্রাম্প ক্ষমতায় থাকতেন আর ইসরায়েল যদি এরকম হামলা করতো, ট্রাম্প কখনোই বলতে পারতেন না ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারতেন না, বা ইসরায়েলকে থামাতে পারতেন না। ইসরায়েলকে কিন্তু প্রচ্ছন্নভাবে হলেও সমর্থন করতে হতো। এখনও কিন্তু প্রচ্ছন্নভাবে হলে পরেও, প্রচ্ছন্ন কেন, অনেকভাবেই এখনও সমর্থন করছে। কিন্তু এই এখন বর্তমান যে সমর্থন করছে বাইডেন প্রশাসন, যে সমর্থন করছে ইসরায়েলকে, সেইটা অনেকখানি ট্রাম্প হচ্ছে মানে রিপাবলিকানরা এটাকে কিন্তু পুঁজি করে মানে মুসলিম ভোটারদেরকে টানার চেষ্টা করছে। কিন্তু গতকালকে কমলা হ্যারিস মিশিগান ইউনিভার্সিটিতে যখন বক্তব্য রাখেন, তখন উনি বলেছেন যে আমাকে যদি তোমরা ক্ষমতায় বসাও, যদি তোমরা আমাকে ভোট দাও, তাহলে যে কোনো মূল্যে আমি গাজায় ইসরায়েলি হামলা বন্ধের পদক্ষেপ গ্রহণ করব। কিন্তু আসলে ব্যাপারটা কি, আমরা যদি মানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে নিরপেক্ষভাবে দেখি, তাহলে যত নির্বাচনী প্রতিশ্রুতি আসুক না কেন গাজার ব্যাপারে, হ্যাঁ, আমরা গাজায় বন্ধ করতে চেষ্টা করব, আমরা যুদ্ধবিরতির ব্যাপারে করব, আমরা ত্রাণ সরবরাহ করব, এই করব সে করব, যেই বলুক না কেন, ট্রাম্পই বলুক বা কমলা হ্যারিসই বলুক, ফলশ্রুতি কিন্তু একটাই দেখা যাবে, শেষ পর্যন্ত কিন্তু যেই ক্ষমতা আসুক না কেন ইসরায়েলকেই সমর্থন করবে তারা অবশ্যই। এবং এর সাথে সাথে কিন্তু জড়িত আছে যে কৃষ্ণাঙ্গ, হিস্পানিক, মুসলিম এবং ইহুদি ভোটাররা আছেন, তাদের গুরুত্ব কিন্তু এই নির্বাচনে বেশ প্রকট, এবং এ নিয়ে কিন্তু আমরা আপনার কাছে আরো কিছু জানবো। তবে তার আগে দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টে এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেওয়া শুরু হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমরা মার্কিন নির্বাচন নিয়ে কথা বলছিলাম সিনিয়র নিউজ এডিটর এটিএন নিউজের অর্পণ মৈত্রের সাথে। আমরা আবারও ফিরে এলাম। আমরা মার্কিন নির্বাচন নিয়ে যেহেতু কথা বলছি, সেখানে আসলে অভিবাসীদের প্রসঙ্গ উঠে আসে, এবং বেশ কিছু কৃষ্ণাঙ্গ, হিস্পানিক, মুসলিম এবং ইহুদি ভোটারদের গুরুত্বপূর্ণ প্রভাবও কিন্তু এই নির্বাচনের মধ্যে রয়েছে। এই প্রসঙ্গে যদি আমাদেরকে জানান। আসলে একটা বিষয়ে আপনাকে বলি যে বারাক ওবামা যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন, বারাক ওবামার একটা বড় ভোট ব্যাংক ছিল কিন্তু কৃষ্ণাঙ্গ ভোটাররা, এবং সেটা এবারও কৃষ্ণাঙ্গ প্রার্থী কমলা হ্যারিস আছেন। প্রথম দিকে ধারণা করা হচ্ছিল যে কমলা হ্যারিস হয়তো এই কৃষ্ণাঙ্গ ভোটারদেরকে পুঁজি করতে পারবেন বা তারা অনেকটা হেল্প করতে পারবেন। যে কারণে একটা জিনিস লক্ষ্য করবেন আপনি, যে নির্বাচনী প্রচারণায় বারাক ওবামা এবং মিশেল ওবামা তারা সরাসরি নির্বাচনী প্রচারণায় নেমে গেছেন, হ্যাঁ, কৃষ্ণাঙ্গ ভোটারদেরকে ইয়ে করার জন্য। কিন্তু একটা বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্র
নিজেদেরকে অনেক প্রগতিশীল দাবি করে, নিজেদেরকে বিশ্বের 1 নম্বর দাবি করে, গণতান্ত্রিক দাবি করে, কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের মধ্যে বর্ণ বৈষম্যবাদ কিন্তু এখনো কাজ করে। এটা কিন্তু একটা ব্যাপার। আরেকটি বিষয় তাদের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে তারা কিন্তু এখনো নারী বিদ্বেষী। তারা এখনো পর্যন্ত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো নারী প্রেসিডেন্ট কিন্তু এখনো ক্ষমতায় বসেননি। হিলারি ক্লিন্টন নির্বাচনে দাঁড়িয়েছিলেন, যদিও পপুলার ভোট পেয়েছিলেন, পপুলার ভোটে তিনি জয়লাভ করলেও ট্রাম্পের কাছে কিন্তু তিনি ইলেকটোরাল ভোটে হেরে যান, ইলেকটোরাল কলেজ ভোটে তিনি হেরে যান। তার একটা প্রবল সম্ভাবনা সেই সময়তে দেখা গিয়েছিল যে তার যে নির্বাচন, আমাদের মনে পড়ে সেদিনকার কথা, যে নির্বাচন সম্পন্ন হয়েছে, নির্বাচনের ভোট গণনা প্রায় শেষের দিকে, এবং দেখা যাচ্ছে যে হিলারি শিবিরে তারা বিজয় মঞ্চ তৈরি করে ফেলেছে। সেই বিজয় মঞ্চে ভাষণ দেবেন হিলারি, সেরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, কিন্তু শেষ মুহূর্তে খবর আসলো যে না, সুইং স্টেটে কিছু কিছু জায়গাতে হচ্ছে যে হিলারি ক্লিন্টন হেরে গেছেন, এবং তখন ট্রাম্প বিজয়ী হলেন এবং ট্রাম্প তখন ক্ষমতায় আসলেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এবারেও কিন্তু সেই কৃষ্ণাঙ্গ একটা ফ্যাক্টর ছিল, কিন্তু ওই যে নারীর একটা ব্যাপার আছে, নারী বিদ্বেষী একটা মনোভাব কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটাররা, যেহেতু আমরা কথা বলছি, আসলে কামালা হ্যারিস নারীদেরকে কতটুকু টানতে পারবেন সেটাও একটা দেখার বিষয়। যেমন গর্ভপাত বিষয়টি কিন্তু সামনে চলে এসেছে। হ্যাঁ, গর্ভপাত বিষয়টি সামনে চলে এসেছে, যে গর্ভপাত বিষয় হচ্ছে ট্রাম্প প্রশাসন কিন্তু এই গর্ভপাতের বিরোধী ছিল। তারা ট্রাম্প প্রশাসন বলেছিল যে না, গর্ভপাত মানে একটি ভ্রূণ হত্যা করা, মানে একটি মানুষ হত্যা করে, এবং এই গর্ভপাতের অনুমতি দিলে পরে অনেক রকমের অসামাজিক বা নানা রকম সমাজের একটা তৈরি হতে পারে, যে কারণের জন্য তিনি বিভিন্ন রকমভাবে গর্ভপাতের বিরোধিতা করে আসছিলেন। কিন্তু ওখানকার নারী সমাজ যেটা বলছে যে মাই বডি ইজ মাই রাইট, মানে আমার শরীরের কি হবে না হবে সেই অধিকার আমার, তো আমি আমার সন্তানকে রাখবো কি রাখবো না সে দায়িত্বটাও, সেই সিদ্ধান্তটাও আমার, এটাতে সরকার হস্তক্ষেপ করতে পারে না। এবং বাইডেন প্রশাসন যেটা করেছেন, বাইডেন প্রশাসন কিন্তু এই গর্ভপাতকে বৈধতা দান করেছেন, এবং এই বিষয়টাকেই কিন্তু কমলা হ্যারিস আরেকটা তার ভোট ব্যাংক হিসেবে নারী সমাজকে টানার চেষ্টা করেছেন এই গর্ভপাতের বিষয়টাকে নিয়েই। আর তাছাড়া আরেকটা ব্যাপার ছিল, ওবামা কেয়ার বলে একটা হেলথ কম্পেনসেশন ছিল সরকারের, বারাক ওবামার আমলে, যেটাকে মানে বাতিল করার খুব চেষ্টা করেছিলেন হচ্ছে ট্রাম্প প্রশাসন আসার পরে। পরবর্তীকালে এটাও রয়ে গেছে। এটাও একটা ব্যাপার যে স্বাস্থ্য খাতে যে ডেমোক্র্যাটদের যে ইয়েটা আর কি, সেটা তুলে ধরছে, এটাও কিন্তু একটা বড় ইস্যু। আর আপনি যেটা বলছিলেন যে হিসপ্যানিক যে ভোটার, হিসপ্যানিক ভোটার বলতে যারা মেক্সিকান ভোটার, মূলত তাদেরকে হিসপ্যানিক ভোটার বলা হয়ে থাকে, কারণ মেক্সিকো থেকে প্রচুর অভিবাসী যারা আমেরিকাতে এসে বাস করেন। এবং একটা জিনিস দেখা যায় যে মেক্সিকো থেকে আমেরিকায় আসতে শুধুমাত্র জাস্ট একটা চেক পয়েন্ট পার হতে হয়, সেখানে জাস্ট পাসপোর্টটা দেয়, এখানে সিল মেরে দিয়ে দেয়। এটা এমন কোনো মানে কোনো ব্যাপার না আর কি মেক্সিকো এবং আমেরিকার জন্য। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে ট্রাম্পের আমলে এই মেক্সিকান অভিবাসীদেরকেই তারা যাতে মানে আমেরিকাতে ঢুকতে না পারে বা অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সেই জন্য সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেছিলেন, মানে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন। এবং এটা সীমানা প্রাচীর নির্মাণের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু ব্যয় করেছেন, যেটা হচ্ছে যে আমেরিকার মানে অর্থনীতিতে একটা প্রভাব বিস্তার করেছে। সেটা একটা ব্যাপার, যেটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট দুইটা জায়গাতে কিন্তু সেই পাশ করিয়ে অর্থ ছাড় করাতে যে তাদের কিন্তু শাটডাউনের মুখোমুখি পড়তে হয়েছিল। শাটডাউন বলতে সরকারের বিভিন্ন খাতে যে অর্থ সরবরাহটা হয়, সেই অর্থ সরবরাহ বন্ধ হয়ে গেছিল। এবং ব্যাপারটা হয় কিরকম, যে আমাদের দেশে যেমন আমরা মাস গেলে বেতন পাই, ওখানে কিন্তু সপ্তাহে বেতন দেয় কিংবা দিনের বেতন দিনে দিয়ে দেয়। এখন এই যে সাপ্তাহিক বেতন বা দৈনিক বেতন যেটা হয়, সেটা গভর্নমেন্ট একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, সেটা ওই প্রতিষ্ঠানকে, সরকারি যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে গভর্নমেন্ট ওই মানে খাতে খাতে দিয়ে দেয়, বরাদ্দটা রাখা হয়। মানে শাটডাউন মানে বেতন দিতে পারছে না কথাটা কিন্তু স্বাভাবিকভাবে সেটা দেখা যাচ্ছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে টাকা নাই, টাকা নিশ্চয়ই আছে, কিন্তু সেই টাকাটাকে ছাড় করাতে হয়। সেটা সিনেট এবং মানে মোট কথা কংগ্রেস থেকে বা সিনেট থেকে টাকাটা ছাড় করিয়ে বিভিন্ন খাতে দিতে হয়। সেই টাকাটা
ছাড় করা বন্ধ হয়ে গেছিল ট্রাম্পের আমলে এই অভিবাসী ইস্যুতে, মানে ট্রাম্প কিন্তু এবারও বেশ কঠোর একটা নীতি আসলে নিয়েছেন। এবং আমি যদি একটু বলি যে মার্কিন নির্বাচনে অনথিভুক্ত অভিবাসীদের আসলে সবচেয়ে বড় গণবিতরণের দিয়েছেন আসলে ট্রাম্প, প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প, যদিও বিশেষজ্ঞরা বলছেন আসলে এমন একটা পদক্ষেপ আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। অবশ্যই আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। গণবিতরণ মানে কি, আপনি আপনার দেশে যাদেরকে ইয়ে করেছেন, নাগরিকত্ব দিয়েছেন বা অভিবাসী হিসেবে তাদেরকে স্বীকৃতি দিয়েছেন, এখন কিছুদিন পরে হয়তো আপনি আবার বললেন যে পুশ ব্যাক করছি, আমরা ফেরত পাঠাচ্ছি, তবে এটা তো অবশ্যই একটা ইয়ের ব্যাপার হতে পারে। সেক্ষেত্রে কিন্তু অভিবাসী যে ভোট ব্যাংক, অভিবাসী ভোট ব্যাংক ট্রাম্পের বিরুদ্ধে যেতেও পারে। সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টাকেই কিন্তু ডেমোক্র্যাট শিবির কিন্তু পুঁজি করছেন যে না, অভিবাসীদেরকে আমরা স্থান দেবো, অভিবাসীদেরকে এই করবো। ব্ল্যাক যারা আছে বাইরের থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে, যেমন আপনি মেক্সিকো থেকে তো আসে, মেক্সিকোর বাইরেও আমাদের যে সাবকন্টিনেন্ট থেকেও কিন্তু ব্যাপক অভিবাসী ওখানে যায়। আমরা যদি একটু আগের বছরের দিকেও তাকাই যে 2023 সালের শেষের দিকে কিন্তু মেক্সিকো থেকে রেকর্ড সংখ্যক অভিবাসী আসলে প্রবেশ করেছিলেন যুক্তরাষ্ট্রে। এবং একটু অর্থনৈতিক ক্ষেত্রেও যদি বলি, আসলে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট জন্য এমন একটা বিশ্ব আসলে সামনে অপেক্ষা করছে যেখানে শান্তির চেয়ে সংঘাত সবচেয়ে বেশি, এবং যে পরিমাণ অর্থ তারা এই যুদ্ধের পেছনে আসলে ব্যয় করছে সেটা অর্থনীতিতে কেমন প্রভাব ফেলবে? অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে, অবশ্যই ব্যাপক প্রভাব এখনই ফেলছে বলে অভিযোগ করছে রিপাবলিকান শিবির। কারণ যেটা হচ্ছে যে আপনার যে ইউক্রেনের যে যুদ্ধ চলছে, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে, কিন্তু ইউক্রেনকে সমর্থন দিচ্ছে নেটো। মানে নেটো বলতেই যেটা বোঝা যায় প্রথমে আমাদের চোখের সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা ভেসে ওঠে, যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ব্যাপকভাবে ইউক্রেনকে সমর্থন দিচ্ছে বিভিন্নভাবেই, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, হ্যাঁ, এমনকি যুদ্ধ বিমান যেগুলো আমরা বুঝতে পারছি আসলে বেশ বড় বড় ইস্যুগুলো আসলে এখানে কাজ করছে। আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু আপনার উদ্দেশ্যও বলতে চাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যও বলতে চাই, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু টিকটক কৌশল আসলে ব্যবহার করা হচ্ছে। অবশ্যই টিকটক হবে, যেমন আপনি যেটা বলছেন যে অভিবাসী ইস্যুতেই বিভিন্ন রকম টিকটক কৌশল ব্যবহার করা হচ্ছে। যে সম্প্রতি একটা ইয়েতে দেখা গেছে যে কিছু কালো অভিবাসী, মানে কৃষ্ণাঙ্গ অভিবাসী যারা, তারা এসে, মানে এখন কৃষ্ণাঙ্গদের মধ্যে বেশ কিছু মানে সুপারস্টিশিয়াস বিলিফ কাজ করে। যেমন আমাদের দেশে যেমন হয় না, যেমন হয়তো আমাদের কোনো অসুখ করেছে, কোনো আমরা গুনিনের কাছে গেলাম, হ্যাঁ, ঝাড়ফুঁক ওঝা টোঝার ব্যাপারে গেলাম, তারা হয়তো আমাদেরকে বললো যে এইটা বাদুর খান কিংবা শিয়ালের মাংস খান, সেরে যাবে। তো সেক্ষেত্রে এখানেও একটা ব্যাপার হয়েছিল যে কিছু অভিবাসী এসেছিলেন যারা পোষা বিড়াল ধরে ধরে খেয়ে ফেলছিল, এরকম একটা। তার বিরুদ্ধে ট্রাম্প কিন্তু কথা বলেছিলেন, ডোন্ট ইট মাই পেট, ডোন্ট ইট মাই ক্যাট। তার মন্তব্য নিয়ে আসলে একটা টিকটক বানানো হয়েছে, এবং সেই টিকটকটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই টিকটক দেখতে দেখতে আজকের যে হ্যাপেনিং পয়েন্টের আয়োজন সেটাও আমরা শেষ করছি, এবং অপর মন্ত্রকেও আমার সাথে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই আমরা আমাদের পরবর্তী আয়োজনে আরো কিছু খবর আপনাদেরকে জানাতে পারবো। সেই পর্যন্ত নিশ্চয়ই সবাই আমাদের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন। Eating the cats, eat the cat, eat the cat. They're eating the cats, they're eating the dogs. Eat the cat, eat the cat.